আমরা তো ভারতীয়। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়ে 10টা গয়না গয়না বাড়ি দেয়, এক একটা বাড়ির জন্য আমি 1 লক্ষ টাকা দেব যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয়। এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয়। মির্জা ফখরুলের বা এই যে আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির, আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয়, কয়েক ডজন আওয়ামী লীগের নেতাদের পাবে, দুর্নীতিপরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে, রুমিন ফারহানার বাসায় পাবে, আমি 110% শিওর লোকজন পাবে। সামা ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। সামা ওবায়দের মা শাহেদ ওবায়দের বাসায় রেড দেখ, কয়েকজন পাবে। মির্জা ফখরুলের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। মির্জা আব্বাসের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। আমির খসরু মাহমুদের বাসায় রেড দেখ, কয়েক ডজন পাবে। এদের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে। কারণ কি, গত 17 বছরে সফট আন্দোলন করেছে, আর্টিফিশিয়াল আন্দোলন করেছে। এখন দর্শক, আরও একটি লাইভ টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের লাইভ টক শোটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ টক শোটি দেখতে থাকুন এবং এইরকম আরও টক শো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়ে সম্পূর্ণ টক শোটি দেখে আসি। একজন আছে না ফজলু মাথাভাঙ্গা, কথায় কথা বলে না, এই ফজলু মাথাভাঙ্গা মাঝে মাঝে আপনাদেরকে বলে, দেখেন এই বুড়ো হাবড়া কি বলে, আমরা তো ভারতীয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তি দিন। বুঝেছেন? আমরা তো ভারতীয়। তারেক রহমান, বেগম জিয়া, আপনারা কি এটা শুনতে পাচ্ছেন? আমরা তো ভারতীয়। আমাদের আর আন্দোলন করার দরকার কি? আমাদের আর দেশ গড়ার দরকার কি? আমাদের আর কোনো কিছু করার দরকার কি? বিএনপি যদি এই কথা বলে, বাহ, আর একবার বলেন আমরা তো ভারতীয়। আমাদের আর আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে? আর একবার শুনবেন, আমরা তো ভারতীয়। এবং এই কথাটা কত উজাড় ভাবে মন, আমরা তো ভারতীয়। উনি এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এবং এই লোকের তারেক রহমান রাত 3টায় কল করে। তারেক রহমান সাহেব, ওনাকে রাত 3টায় আপনি কল করেন কিসের জন্য? এটা শোনার জন্য? আমরা তো ভারতীয়। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়ে 10টা গয়না গয়না বাড়ি দেয়, এক একটা বাড়ির জন্য আমি 1 লক্ষ টাকা দেব যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয়। এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে? আমরা তো ভারতীয়। এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা? আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়েই বিছানায় ঘুমাইতে পছন্দ করেন, চা খাইতে পছন্দ করেন। ঠিক আছে, এই লোক এখন এই লোকের আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই। সে টুপি পড়া আমার কোন মুসলমান ভাইরে দেখলে ওনার খালি জঙ্গি মনে হয়। দেখেন সে আবার কি বলছে। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা।
দর্শক দর্শক বৃন্দ, 21শে ফেব্রুয়ারি যে বই মেলা, ওটাকে নাকি কি বানাইছে আবার একটু শুনেন। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ, কোন সুস্থ মানসিকভাবে একজন মানুষের, যার প্রজ্ঞা আছে, যার চরিত্র আছে, যার দূরদৃষ্টি আছে, সে ধরনের একজন মানুষ 21-এর বই মেলায়, ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায়, ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে। আর যদি হয় ইস্তেমার মাঠ, সেখানে উনি ভুলটা কি দেখে? আমি খুশি হব মাদ্রাসার ভাইরা যদি ওখানে যায়, গিয়ে বই পড়ে। এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে, এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয়, এ ধরনের লোকজনরা যদি হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি? তারা আর্টিফিশিয়াল আন্দোলন করে, আর্টিফিশিয়াল স্লোগান দেয়, আর্টিফিশিয়াল কথা বলে, কিন্তু নিজের পকেটটা ভারী করে, ঢাকা ব্যাংক তৈরি করে, প্রতিদিন প্রতি মাসে 3.5 থেকে 4 কোটি টাকা আয় করে, নিজের ভাইনা কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে, রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে। ওনার আব্বা যদি দপ্তরিক ছিলেন, তাতে কোনো দোষের কিছু নাই। ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পুরি বেচতেন, এতেও দোষের কিছু নাই। আলহামদুলিল্লাহ, সৎ কাজ করছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওটাকে কি বলে, পাকিস্তান মাপ চায় না, মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল। কেন এটা হইল? এখন অনলাইন অ্যাক্টিভিস্ট সহ জনগণ, আমি বলছি না বিএনপির যে 90 যে লিডাররা আছে, যারা প্রেসিডিয়াম সদস্য, মহাসচিব, এইসব গাবররা, এই ধরনের ইতররা, এরা তো জনগণের পালস তারা বুঝে না। এখন যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, পার্সোনালি আমি তো কোনো অ্যাক্টিভিস্টই না, আমি হিউম্যান রাইটস এর উপরে কাজ করি রে ভাই। আমি যে কোনো একটা জায়গায় কথা বলতে গেলে জনগণের পালস আমি একটু দেখি, জনগণের সাথে কমিউনিকেট করি, জনগণ কোথায় কি করে এগুলো বুঝি, যার জন্য আমরা কি করি। আমি সবসময় সত্য কথাটা যতটুকু জানি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। এখন যখনই আমরা এই কাজগুলো করি, তখন মির্জা ফখরুলের মতো লোকজন, আব্বাসের মতো লোকজন, রুহুল কবির রিজভির মতো লোকজন, তারা আবার হঠাৎ করে কি করে জানেন? ছাতিটা ওই দিকে ঘুরে দেয়, আস্তে ছাতিটা অন্যদিকে ঘুরে দেয়। কিভাবে ঘুরায়? যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক মিটিং এ, সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে দেখা করলো, তাদের দুইজনের বৈঠক হলো প্রথম, এবং এই বৈঠকটা একটা মাইলস্টোন। এই বৈঠকের অর্জন নিয়ে আমি কথা বলবো না একটা কারণের জন্য, এখানে মতামত যতটুকু আদান প্রদান করা হয়েছে, আমি ওটা থেকে কোনো অর্জন আশা করি না, কিন্তু সোশ্যাল একটা অর্জন হয়েছে। যে বৈরিতা আছে কি না আছে, একটা রাষ্ট্রের পলিসি কি হবে না হবে, এটা রাষ্ট্র ডিফাইন করবে। বাংলাদেশ তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে, ভারত তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে, কিন্তু কারো মুখ দেখাদেখি হবে না, এটা ঠিক না। তো এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী একত্রে দেখা করেছে। দেখা করার পরে মির্জা ফখরুল আপ্লুত হয়ে গেছে। আপ্লুত হয়ে
তার মুখের দিকে তাকায়া দেখেন। এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উনি খুব আশাবাদী। এখন আপনারা বলবেন, ভাই এটাকে এখানে ক্রিটিসিজমের কি দেখলেন? একটা জিনিস দেখছি, এই মুহূর্তে ভারতের সাথে বিএনপি, বিজেপির সাথে বিএনপি তাদের চুক্তিটা হলো বিএনপি কে দিয়ে গভর্নমেন্ট ফর্ম করাবে। কারণ ইন্ডিয়া একটা জনপ্রিয় একটা দলকে তারা ব্যবহার করে, জনপ্রিয় কিছু নেতাকে তারা ব্যবহার করে, জনপ্রিয় কিছু ব্যক্তিকে তারা প্রমোট করে পিছন থেকে। যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে তখন ভারত তাদেরকে ব্যবহার করে। এখন বিএনপি কে ওয়াকারের মাধ্যমে সরাসরি বলা হয়েছে যে আপনারাই এখন সরকার গঠন করবেন, আপনাকেই চাকরানি বানানো হবে। আমি চাকরানি বলে ফেলেছি, আজকে তো গালি দেব না চিন্তা করেছি। চাকরানি, ভারতের চাকরানি ছিল না হাসিনা শেখ, এখন তারা নব্য চাকর বা চাকরানি বানাতে চাচ্ছে বিএনপি কে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ফখরুলের সাথে মোদির সাথে কথা বলে, মোদি একটু কানে কানে বইলে দিবে না যে সরকার গঠনে, বাংলাদেশের সরকার গঠনে তো ইন্ডিয়া বইলে দিবে রে ভাই। এই কথাটা বুঝে না কেন? ফখরুল খুশি হয়ে গেছে, ফখরুল খুব খুশি। আমি খুব আশাবাদী একটা বিটারনেস তৈরি হয়েছিল, না কোনো বিটারনেস তৈরি হয় নাই। গত 20-30 বছর ধরে ভারত আমাদেরকে ধর্ষণ করতে করতে আমাদেরকে অসুস্থ বানায় ছেড়ে দিছে, আমাদের দেশের রাজনীতিক অসুস্থ বানাইছে, আমার দেশের অর্থনৈতিক অসুস্থ বানাইছে, আমার দেশের মানুষকে অসুস্থ বানাইছে, আমার দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে। এখানে বিটারনেস না, দে জাস্ট বিকাম আওয়ার সলিড এনিমি। তো তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করেছে, এই জন্য তার খুব খুশি, সে খুব খুশি যে দেখা করেছে। খুব আবেগ আপ্লুত ভাবে সে বলেছে সে খুব আশাবাদী। এখন এদিকে এই কথা তো, যেই মুহূর্তে দেখেছে ভারত তাদের সাথে এখন একটু ওই স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর হইতে পারবে না, এখন শালি দুলা ভাই, স্বামী স্ত্রী না হইয়া বিএনপি শালি দুলা ভাই যখন ওই পর্যায়ে গেছে, তখন চিন্তা করলো শালি হইয়া থাকিয়া লাভ কি, যদি বউ যায় তাইলে এখন বিএনপি ভালো, তাইলে এখন আওয়ামী লীগ ভালো না, তাইলে এখন আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগের বাস্তব, আওয়ামী লীগ সম্পর্কে এখন কথা কর। খালি কি মির্জা ফখরুল একা? একবার শুনি নাই মির্জা ফখরুল এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ মির্জা ফখরুল ভারতের প্রপোনেন্ট, ভারতের তাবেদার হওয়াটাকে মির্জা ফখরুল পছন্দ করে। দর্শকবৃন্দ, মির্জা ফখরুলকে যখন দ্বিতীয়বারের জন্য মহাসচিব ডিক্লেয়ার করা হয়, তখন আমার কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আজকের আবিষ্কার করার জন্য, আপনাদের সামনে বসার জন্য, বলার জন্য আমি তৈরি না, কিন্তু আমি বলবো। বেগম জিয়া তাকে রীতিমতো ব্ল্যাকমেইল করা হয়েছে এই মির্জা ফখরুলকে মহাসচিব করার জন্য। এবং গত একটা কথা একা একা চিন্তা করে দেখেন, একটা লোক দলের মহাসচিব হিসাবে একটা আন্দোলন ঠিক মতো করতে পারে নাই,
জীবনে কোনোদিন শুনেছেন একজন জেনারেল যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে সোলজারদের দিকে ঘুরে কয় এখন কি করব? এই মির্জা ফখরুল ওই লোক। ঢাকা মহানগরী সমাবেশে, পল্টন অফিসে লক্ষ লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে সে অন্যান্যদের দিকে তাকায় বলছে এখন কি বলবো। এই মির্জা ফখরুল উনি যখন কথা খুঁজে পেতেন না, ওনার যখন হাসিনার কাছে তার আগে গণভবনে ওয়াদা করে এসেছে এই হরতাল সফলের জন্য সে কিছু করবে না, এমন কিছু এক সে করেছে যেখানে একত্র হয়েছে। হাসিনাকে বলছে ওকে আমাকে গর্তে উঠাই নিয়ে যান, আমার রেস্ট করা দরকার, আমি এগুলো আর নিতে পারতেছি না। এই কাজগুলো কে কে করেছে? মির্জা ফখরুল করেছে, মির্জা আব্বাস করেছে, আমানুল্লাহ আমান করেছে, আমির খসরু মাহমুদ করেছে, ইকবাল হোসেন টুকু করেছে। রুমিন ফারহানা তো করে না একবারের জন্য, কারণ তাকে গ্রেফতার করা হবে না, এটা আওয়ামী লীগ জানে। রুমিন ফারহানার কাজ ছিল আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী তাদের ছেলে পান কারা আছে, বুড়া দামড়া কতগুলো আছে, তাদের সাথে প্রেম করা। হ্যাঁ, বিয়ে করার দরকার কি? আজকের এই অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে, অমুকের সাথে প্রেম করবে এবং টক শোতে এসে বলবে, সবার সাথে হা হা হি হি করবে। ঠিক আছে না? এখন তো আবার প্রতিজ্ঞা করেছে, হাতে ইস্কনের একটা ফিতা লাগাইছে, লাগাই এরকম করে। নিয়োগ পেতে নেতা সমন্বয়কের পেছনে দৌড়ানো বন্ধের আহ্বান সার্জিসের। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমমনাদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটেন ভাইবা প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমমনাদের পিছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন, পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। শুক্রবার 11 এপ্রিল বেলা 11:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, এখন ফিটনেস পরীক্ষা চলছে, এরপরে 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, সর্বশেষ 15 মার্কের ভাইবা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার 65 মার্কের উপর নির্ভর করবে তাদের চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি।